এই দীপা, সামনে কি দেখতে পাচ্ছিস? পাখি আবার ফাঁদে পড়তে চাইছে। তুই শুধু পাখিকেই দেখতে পেলি? পাখির হাতে যে সুন্দর সুন্দর ফিতা, সেটা কি দেখতে পেলি না? ওই ফিতাগুলো চুলে বাঁধলে ভীষণ সুন্দর লাগবে রে গীতা। সেটা তুই মন্দ বলিসনি রে, তবে আর দেরি করছিস কেন? চল যাই, পাখিকে পাকড়াও করি। কি ব্যাপার দীপা গীতা, তোরা এভাবে আমার সামনে এসে দাঁড়ালি কেন বলতো? তোকে একটা খবর দিতে এলাম রে পাখি। শোন, গোপাল দাদুর বাড়িতে না চমচম বিতরণ করছে। লোকজন তো লাইনে দাঁড়িয়ে চমচম নিয়ে খাচ্ছে। আমরা তো মাত্র চমচম খেয়ে ফিরলাম জানিস। তাই নাকি? তোরা সত্যি চমচম খেলি? আমাকে আগে বলিসনি কেন? তোরা তো জানিস আমার চমচম ভীষণ প্রিয়। তবে তোরা থাক, আমি এক্ষুনি গোপাল দাদুর বাড়িতে যাচ্ছি। সে তো যাবি, কিন্তু দু হাতে যদি ফিতা নিয়ে যাস, তবে চমচম নিবি কোথায়? মাথায় নাকি? হ্যাঁ তাই তো, তবে নেই তোরা দুজন, আমার ফিতা ধরে থাক, আমি গিয়ে চমচম খেয়ে আসি। এ কথা বলে পাখি দীপার হাতে ফিতা দেয় আর গোপালের বাড়িতে যাওয়ার জন্য ছুটতে থাকে। ছুটতে ছুটতে গোপালের বাড়ির সামনে পৌঁছে যায়। কিরে পাখি, হাঁপাতে হাঁপাতে কোথা থেকে এলি? তোকে আবার কুকুর তাড়া করেছে নাকি? না দাদু, কুকুর তাড়া করিনি। শুনলাম তুমি নাকি চমচম বিতরণ করছো, তাই তো তোমার বাড়িতে চমচম খেতে এলাম। টাকা কি আমার গায়ে কামড় দিচ্ছে নাকি যে টাকা খরচ করে চমচম বিতরণ করব? তোরা যে সব কোথা থেকে আসিস, যত সব। কিরে পাখি, মন খারাপ করে বাড়িতে ফিরলি যে? আর তোকে না চুল বাঁধার জন্য ফিতা আনতে বলেছিলাম, সেই ফিতা কোথায়? আসলে মা, মানে হয়েছে, থাক, তোকে আর কিছু বলতে হবে না। আমি বুঝতে পেরেছি, আজও দীপা আর গীতা তোকে বোকা বানিয়েছে, তাই তো? সত্যি আমি বুঝি না, কোনো কালে কি তোর বুদ্ধি শুদ্ধি হবে নাকি? হ্যাঁ, কি হলো বলতো ব্যাপারটা? আজ দুদিন ধরে পাখি এ পথ দিয়ে যাচ্ছে না। পাখিকে বোকা বানাতে না পারলে যেন শান্তি হয় না। পাখির আবার কিছু হলো না তো? আরে না না, পাখির তো কই মাছের প্রাণ। ওর কথা বলতে না বলতেই দেখ হাজির হয়ে গেছে। ওই দেখ, পাখি হাড়িতে করে কি যেন নিয়ে যাচ্ছে। চল চল। একে দীপা গীতা, তোরা আমার ফিতা দিয়ে চুল বেঁধেছিস কেন? হ্যাঁ, দে আমাকে ফিরিয়ে দে বলছি। আর সেদিন তোরা মিথ্যে বলেছিলিস কেন? গোপাল দাদুর বাড়িতে তো চমচম বিতরণ করেনি। আমরা মিথ্যে বলতে যাব কেন রে? হ্যাঁ, তুই আলসেমি করে দেরি করে গিয়েছিলি, তাই চমচম পাসনি, বুঝেছিস? এখন আমাদের আবার দোষ দিচ্ছিস। কিন্তু গোপাল দাদু অন্য কথা বলেছিল, বুঝেছিস? তুই আগে থেকে বোকাই থেকে গেলি রে, কখনো আর চালাক হলি না। আর পাখি, তুই পড়ে আছিস আমাদের মাথার ফিতে নিয়ে। আমরা তো তোকে পরীর খবর দেওয়ার জন্য অপেক্ষা করছিলাম। কি বলছিস তোরা? পরী? পরী কোথায় আছে? পরী, আমার তো পরী দেখার বড্ড শখ। পরীর খবর তো বলবই, তার আগে তোর মাথার ওই হাঁড়িতে কি আছে সেটা আগে আমাদের দে। এমন কিছু না রে, মিষ্টি আছে হাঁড়িতে। এখন পরীর খবর বলতো দেখি। শোন, শুকনো দিঘির ওই পারে নাকি পরীরা থাকে। আমরা এক সাধু বাবার মুখে এই কথা শুনেছি। আর পরীর কথা শুনেই তোর কথা মনে পড়লো। আমরা তো জানতাম তোর পরী দেখার ভীষণ ইচ্ছে। কিন্তু শুকনো দিঘি তো অনেক বড়, আর এত বড় দিঘি পার হয়ে যাওয়া তো সম্ভব নয়। আর সত্যি কি শুকনো দিঘির উপরে পরী আছে? ছি পাখি, ছি, তুই সাধু বাবার কথা অবিশ্বাস করছিস? শোন, তোর পরী দেখার যদি ইচ্ছে থাকে তবে যা, না হলে যাস না। না না না, আমি এক্ষুনি যাবো পরীকে দেখতে। এই কথা বলে পাখি রওনা দেয়। মেয়েটাকে সেই কখন মিষ্টি আনতে পাঠিয়েছি, অথচ এখনো অবধি বাড়িতে ফিরলো না। আজ আবার মেয়েটা দীপা আর গীতার ফাঁদে পড়েনি তো আবার? না, এই বোকা মেয়েকে নিয়ে আমি আর পারি না। সেই কখন থেকে হাঁটছি, তবুও যেন পথে ফেরাচ্ছে না। আমি তো ভীষণ ক্লান্ত হয়ে গেছি।
আর পা চালাতে ইচ্ছে করে না। আর না চালিয়ে তো উপায় নেই, আমি আজ পরীকে দেখেই ছাড়বো। এই কাণ্ড, আমি তো পরীকে দেখতে এখানে এলাম, কিন্তু এখানে তো পরি নেই। এখন আবার চোরের গাছ দেখছি। চোরের আবার গাছও হয় নাকি? আমি তো এখানে পরীকে দেখতে এসেছি। চোরের গাছ তো দেখলাম, আর কি সুন্দর এই চুড়িগুলো। এখান থেকে আমি 1 ডজন চুড়ি নেই, তাহলে হাতে পড়তে পারবো। সৃষ্টিকর্তার অশেষ কৃপা, আজ আমি তোমার দয়ায় মুক্তি হলাম। তুমি আমায় মুক্ত করে তুমি আমার বড্ড উপকার করলে গো। ও মা, এখানে তো সত্যি সত্যি পরি। তুমি কি চোরে গাছের পরি নাকি গো? আর তুমি মুক্ত হলে কি করে? তবে কি তুমি আগে থেকে পরি রূপে ছিলে না? আর দীপা গীতা কি আমার মিথ্যে বলেছিল? সে আমি জানি না, তবে এক ভণ্ডতান্ত্রিক আমাকে এই গাছে বন্দি করে রেখেছিল আর এটাকে চুরি গাছে পরিণত করেছিল, আর বলেছিল যতদিন এই গাছের চুরি ছিঁড়বে না কেউ, ততদিন আমি মুক্ত হতে পারবো না। অবশেষে আজ তুমি এই গাছের চুরি ছিলে আমাকে মুক্ত করলে। যাক, দীপার গীতার খপ্পরে পড়ে আজ বোকামি হলেও আজ একজনের উপকার করতে পারলাম, আর সেই সাথে আমার পরি দেখারও শখ মিটলো। ও তাই? তবে তুমি বুঝি খুব বোকা? তবে দাঁড়াও, আমি তোমাকে এমন কিছু উপহার দেব যাতে তোমার বোকামির সাথে সাথে তোমার সব সমস্যার সমাধান হয়। এই চুড়ি দুটো হলো আমার পক্ষ থেকে তোমার জন্য উপহার। আর এই চুড়ি তোমার হাতে থাকলে কেউ কখনো তোমাকে বোকা বানাতে পারবে না, আর কেউ তোমার কোনো ক্ষতিও করতে পারবে না গো। তুমি সত্যি বলছো পরি? তাহলে তবে আর কোনো সমস্যাই রইল না। আমি আর ওই দীপার গীতার খপ্পরেও পড়বো না। তবে পরি, আমি এবার চলি গো। একই পাখি, তোর হাতে এগুলো কিসের চুড়ি? ওই চুড়ি আমাদের দিবি, তবে আমরা তোকে টিয়া পাখি দেব। এগুলো হিরের চুড়ি। শোন তোরা, আর কখনো তোরা আমাকে বোকা বানাতে পারবি না, কারণ আমি ভালো করে জানি তোদের কাছে কোনো টিয়া পাখি নেই, আর আমার কোনো টিয়া পাখির দরকার নেই। টিয়া পাখির দরকার হলে আমি আমার মায়ের কাছ থেকে কিনে নেব, বুঝেছিস? এটা কি হলো রে গীতা? পাখিকে জব্দ করতে গিয়ে উল্টো চালাক বানিয়ে দিলাম, কিন্তু পাখি ওই চুড়ি পেল কোথায়? আর এত চালাকি বা হলো কি করে? আমি তো কিছু বুঝতে পারছি না, কি করে কি হলো? এসব বলে গীতা আর দীপা একে অপরের দিকে তাকাতে থাকে। নিশা মধ্যবিত্ত পরিবারের স্বাধীন চেতা একটি মেয়ে ছিল। তাকে দেখতেও ভীষণ সুন্দর ছিল। সে তার রূপের ব্যবহার করা বেশ ভালোই জানতো। কলেজে তার অনেক বয়ফ্রেন্ড ছিল। সে তার সবগুলো বয়ফ্রেন্ডকে এমন ভাবে ম্যানেজ করতো যে একজনের খোঁজ অন্যজন জানতেই পারতো না। একদিন তার এক বয়ফ্রেন্ড তাকে রাত 1টার দিকে ফোন করলো। নিশা তখন গভীর ঘুমে ছিল। সে তার ফোন বাজতে দেখেও ধরলো না, কিন্তু বারবার ফোন বাজাতে নিশাকে ফোনটা রিসিভ করতেই হলো। হ্যালো নিশা, ঘুমিয়ে পড়েছিলে নাকি বলো তো? না, ঘুমোবো কেন, টেনিস খেলছিলাম। কি বললে? টেনিস? আরে স্টুপিড, এত রাতে তো মানুষ ঘুমায় নাকি? এখন তাড়াতাড়ি বলো তো, তুমি কি বলবে? বলছি কি, তুমি কি কালকে আমার সাথে একটা রেস্টুরেন্টে দেখা করতে পারবে? আমি তোমায় কিছু বলবো। আরে কিছু বলার জন্য রেস্টুরেন্টে যাওয়ার কি দরকার? যা বলার এখনই বলে দে। কিন্তু অভয় নিশার সাথে দেখা করার জেদটা একদম ছাড়লো না। এভাবেই রাতটি কেটে যায়। পরের দিন নিশা রেস্টুরেন্টে পৌঁছালো। তাকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। ও মাই গড, তোমাকে কিন্তু আজকে দেখতে দারুণ সুন্দর লাগছে। সে তো আমি জানি, নতুন কিছু বলো। তারপর অভয় হীরের আংটিটা বের করে নিশাকে বলল, সুন্দর একটা মেয়ের জন্য সুন্দর উপহার। ও অভয়, ইটস রিয়েলি বিউটিফুল, থ্যাঙ্কস। নিশা, আই লাভ ইউ নিশা। লাভ ইউ টু অভয়। অবশ্য অভয় এটা জানতো না যে নিশা আরো কতজনের কাছ থেকে এভাবে আংটি নিয়েছে, আর এভাবে আরো কতজনকে আই লাভ ইউ বলেছে। কিন্তু সেটা ভীষণ তাড়াতাড়ি বুঝে যায় যখন সে নিশাকে বিক্রমের সাথে ঘুরতে দেখে। সে রেগে গিয়ে নিশাকে অনেক কথা বলতে থাকে। নিশা অনেকক্ষণ সহ্য করার পর
এই বাদর মুখ ছেলে, শোন, তোর বকবক বন্ধ করতো। আর তাছাড়া তুই এসব প্রেম ভালোবাসার কথা কি বলছিস রে? তোর মতো 100টার সাথে আমি এরকম প্রেম করি, তুইও কর না। তোকে আবার কে মানা করলো? ছি নিশা, ছি, এসব করতে তোর একটু লজ্জা হলো না? আরে এই আদিম যুগের মানুষ, আমার লজ্জা হবে কেন? হ্যাঁ, জীবন তো একটাই, মজা কর। আমার তোর মতো মজা করার কোনোই দরকার নেই। আমি ভেবেছি তুই আমাকে সত্যি খুব ভালোবাসিস, আর তার জন্যই তো তোকে আমি হীরের আংটিটা দিয়েছি। নে ধর তোর আংটি। এরকম আংটির আমার কোনো দরকার নেই, যে আংটি কিনা আমাকে বাঁধনে বেঁধে দেয়। এই বলে নিশা রিংটা অভয়ের মুখে ছুঁড়ে মারলো। ধীরে ধীরে সবাই নিশার অ্যাফেয়ার গুলোর ব্যাপারে জানতে পারলো। নিশার বাবা মা এসব কথা জানতে পেরে খুবই দুশ্চিন্তায় পড়ে গেলেন। পরিবারের সবাই নিশাকে অনেক কথা শোনাতে লাগলো। এরপর তারা কোনো রকমে তারাশঙ্করের সাথে নিশার বিয়ে দিয়ে দিল। তারাশঙ্কর ছিল খুবই সহজ সরল মানুষ। মা বাবার জোড়াজুড়িতে বিয়ে করলেও নিশা তারাশঙ্করকে একদমই পছন্দ করতো না। ফুলশয্যার রাতে তারাশঙ্কর যখন নিশার মুখ দেখলো, আরে বাহ নিশা, তোমাকে দেখতে কত সুন্দর লাগছে। সত্যি তুমি দেখতে খুব সুন্দর। আমাকে দেখতে সুন্দর হলে হবেটা কি? আমার কপালটা তো আর সুন্দর নয়। যদি আমার কপাল ভালো হতো তাহলে কি আর আপনার মতো এমন বর পেতাম আমি? শুনুন মিস্টার তারাশঙ্কর, আর কখনো আমার সাথে এভাবে কথা বলবেন না। আরে আরে, তুমি কি করছোটা কি বলো তো? স্বামীর নাম তো মুখেই আনতে নেই। আপনাকে দেখতে যেমন গাইয়া না, তেমনি আপনার চিন্তাধারাও। এই শুনুন, আমার খুব ঘুম পেয়েছে, আমাকে এখন ঘুমোতে দিন। আরে নিশা, তুমি কি ভুলে যাচ্ছ আজকে আমাদের ফুলশয্যা রাত? তুমি কি আমার জন্য দুধের গ্লাস নিয়ে আসবে না? আমি যে তোমার সাথে অনেক কথা বলতে চাই গো। আচ্ছা, আপনি কি ছোটবেলা থেকে এমন হাবাগোবা নাকি? হ্যাঁ, আপনি বুঝতে পারছেন না যে আমার ঘুম পাচ্ছে? যত সব, এখন এত কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়ুন। তারাশঙ্কর বেচারা শুধুমাত্র নিজের ফুলশয্যার স্বপ্নটাই দেখে গেল। সে ধীরে ধীরে বুঝতে পারলো নিশা তাকে একদমই পছন্দ করে না। কিন্তু সে তো নিশার স্বামী ছিল, তাই সে সবসময় নিশাকে ইমপ্রেস করার চেষ্টা করত। কিন্তু তারাশঙ্কর তো নিশার জন্য শুধুমাত্র একটা কার্টুন ছিল, যাকে দেখে নিশা সবসময় হাসাহাসি করত। ধীরে ধীরে নিশা অনেক বদলে যায়। সে তার পুরনো বয়ফ্রেন্ডের সাথে আবারও কথা বলতে শুরু করে দেয়। কিন্তু নিশার কোনো বয়ফ্রেন্ডই তাকে আর পাত্তা দিত না। এর মধ্যেই নিশার পরিচয় হলো রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত পিৎজা ডেলিভারি বয় হলেও সে ভীষণ হ্যান্ডসাম ছিল। ধীরে ধীরে তারা এখন দেখা করতেও শুরু করলো। জানো রঞ্জিত, আমি আজ অনেকদিন পর আমার মনের মতো কাউকে পেলাম। এসব আপনি কি বলছেন কি ম্যাম? আপনার মনের মতো মানে? হ্যাঁ, যার সাথে আমি সারা জীবন কাটাতে পারি, যাকে আমি বিয়ে করতে পারি। এসব আপনি কি বলছেন কি বলুন তো? আপনি তো বিবাহিত। আরে কিসের বিয়ে? বাবা মা তো এই গাধাটার সাথে আমাকে জোর করে বিয়ে দিয়েছে, জানো? না হলে কি আর ওরকম একটা গাধা আমার স্বামী হতো? গাধা? আপনার স্বামী যে খুব বড় অফিসার, সে তো লাখ টাকা মাইনে পায়। আরে ওই টাকা দিয়ে আমি কি করব বলুন তো, যখন ওই মানুষটাই আমার মনের মতো না। কথা তো আপনি ঠিকই বলছেন ম্যাডাম। রঞ্জিতের মুখে ম্যাডাম ডাকটা শুনে নিশা আবারও রেগে গেল। আরে আরে, তোমাকে আমি কতবার বারণ করেছি না তুমি আমাকে ম্যাডাম বলবে না? আমার নাম নিশা, আর আজ থেকে তুমি আমাকে নিশা বলেই ডাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে নিশা। আহা, তোমার মুখ থেকে নিশা ডাকটা শুনতে আমার কত ভালো লাগে। আরেকবার বলো না প্লিজ। এই বলে নিশা নিজের হাতটা রঞ্জিতের হাতে রাখলো। নিশার হাতের এমন স্পর্শ পেয়ে রঞ্জিতও ভীষণ খুশি হয়ে গেল। আচ্ছা রঞ্জিত, তুমি কি আমাকে বিয়ে করবে? কেন নয়, নিশ্চয়ই। আপনার মতো সুন্দরী মেয়ের স্বামী হওয়া তো ভাগ্যের ব্যাপার। কিন্তু আপনি তো জানেন আমার অবস্থা খুব একটা ভালো না। কম টাকায় আমাদের কি করে চলবে? ওইসব তুমি আমার উপর ছেড়ে নাও, আমি সব ব্যবস্থা করে নেব। এরপর একদিন রাতে নিশা তার স্বামীকে ভালোবেসে বলল, তারাশঙ্কর বাবু, আমার তোমাকে কিছু বলার আছে। বিয়ের পরে প্রথমবার এত সুন্দর ব্যবহার পেয়ে তারাশঙ্কর তো ভীষণ খুশি হয়ে গেল। আর সে বলল, এতে আবার জিজ্ঞেস করার কি আছে গো? তুমি হুকুম করো, আমি তোমার কথায় সব করতে রাজি। এরপর নিশা তার জালে তারাশঙ্করকে ফাঁসিয়ে তার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সবকিছুই নিজের নামে করে নিল। আর বেচারা তারাশঙ্কর খুশি খুশি তাকে সবটা দিয়ে দিল, কেননা তারাশঙ্কর নিশাকে খুব ভালোবাসতো। এদিকে নিশা রঞ্জিতের সম্পর্ক সব সীমা অতিক্রম করলো। আইনি কাজ শেষ হওয়ার পর নিশা রঞ্জিতকে ফোন করে সবটা বলল। আর খবরটা শুনে রঞ্জিতের মনে লোভের ছাপ পড়ে গেল।
আরে বাহ নিশা, তুমি তো দেখছি দারুণ কাজ করলে। এবার চট করে আরেকটা কাজ করো তো। নিশা, আমি বলছি কি, তুমি সব টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দাও। কিন্তু কেন রঞ্জিত, আমি সব টাকা তোমাকে কেন পাঠিয়ে দেব? আরে বাবা, তোমার টাকা মানে তো আমারই টাকা, তাই না বলো? তাছাড়া আজ বাদে কাল তো আমরা বিয়ে করছি, তাই তোমার সবকিছুই তো আমার, আর আমার সবকিছু মানে তোমার। রঞ্জিতের এমন কথায় নিশা রাজি হয়ে যায়। সে সাথে সাথে তার ব্যাংকের সব টাকা রঞ্জিতের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। আর রঞ্জিত এত টাকা একসাথে পাওয়ার পর পুরোই বদলে যায়। চলো রঞ্জিত, চলো আমরা বিয়ে করে নেই। আজ থেকে শুরু হবে আমাদের সুখের সংসার। আর দেরি করো না, চলো। সুখের সংসার মানে? কিসের সংসার? আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমার খেয়ে দেয়ে কাজ নেই তো আমি তোমাকে বিয়ে করব। তাছাড়া তুমি তো একজন বিবাহিত মেয়ে, তাই না বলো? যে কিনা বিয়ে করা সত্ত্বেও নিজের স্বামী রেখে অন্য পুরুষের সাথে বাজেভাবে মেলামেশা করে, এমন দুশ্চরিত্রা মেয়েকে আমি কিছুতেই বিয়ে করব না। বের হয়ে যাও, বের হয়ে যাও বলছি। আমার বাড়ি থেকে তুমি এক্ষুনি বেরিয়ে যাও। এসব এসব তুমি কি বলছো কি রঞ্জিত? আমি তো সবকিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি, আর এখন তুমি তুমি আমাকে এভাবে তাড়িয়ে দিচ্ছ। তার মানে এতদিন থেকে তুমি কিনা আমার সাথে নাটক করছিলে? হ্যাঁ হ্যাঁ, নাটকই তো করছিলাম। সবকিছুই শুধুমাত্র এই টাকার জন্য। এখন আমি টাকা পেয়ে গেছি, এখন আর আমার তোকে কোনো প্রয়োজন নেই। যা, চলে যা এখান থেকে। এসব কথা শুনে নিশার এক মুহূর্ত দেরি না করে তারা শঙ্করের কাছে চলে যায় আর সব কথা তাকে খুলে বলে। আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও তারা শঙ্কর। আমি তোমার সাথে যা করেছি একদমই ঠিক করিনি। ক্ষমা করে দাও আমাকে, ক্ষমা করে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সে না হয় ক্ষমা করে দেব, কিন্তু এখন আর বেশি দেরি করা যাবে না। আমাদের পুলিশের কাছে যেতে হবে। হ্যাঁ, তাই চলো আমরা পুলিশের কাছে যাব আর সবটা খুলে বলবো। রঞ্জিত রঞ্জিত একটা প্রতারক। এরপর তারা পুলিশের কাছে যায় আর পুলিশের কাছে কমপ্লেন করে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ রঞ্জিতকে গ্রেফতার করে নিয়ে যায় আর পুলিশ নিশাকে তাদের সব টাকা পয়সা ফিরিয়ে দেয় আর নিশা উচিত শিক্ষা পায়। এরপর থেকে সে আর কখনোই কাউকে বিশ্বাস করতে পারে না আর তারাশঙ্কর তাকে ক্ষমা করে দেয়। নিশা বুঝতে পারে তারাশঙ্কর বোকাশোকা হলেও সে খুবই ভালো মনের একজন মানুষ। নিশা খুব ভাগ্য করে এমন স্বামী পেয়েছে যে কিনা হাসি মুখে তাকে সবটা লিখে দিয়েছে। আর এখন পর্যন্ত নিশার কোনো কর্মকাণ্ডের জন্যই তারাশঙ্কর নিশাকে কিচ্ছুই বলেনি, বরং নিশার সব ভুলের জন্য তারাশঙ্কর তাকে ক্ষমা করে দিয়েছিল। নিশা এসব কিছু বুঝতে পারাতে তারাশঙ্করকে ভীষণ ভালোবেসে ফেলে আর তার সাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বীরপুর নামক একটি গ্রামে ছোট্ট মিতু তার মায়ের সাথে থাকতো। মিতুর মা অনিতা লোকের বাড়িতে কাজ করে কোনো রকমে তার সংসার চালাতো। অনিতা গরিব হলেও খুব ভালো স্বভাবের ছিল বলে অনিতাকে গ্রামের সকলেই সম্মান করত। কিন্তু অনিতার মেয়ে মিতু ছিল দুষ্টুর হাড়ি। এমন কোনো দুষ্টামি ছিল না যেটা মিতু করতো না। এই যে মহারানী, কোথা থেকে ফিরলি শুনি? আবার কোথায় কার সাথে দুষ্টামি করে আসলি তুই? ও মা, তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি বাইরে গেলে কি তোমার মনে হয় আমি শুধু দুষ্টামি করি? আমি তো সরলা ঠাকুমার ডালিম গাছের নিচে বসে খেলছিলাম মা। ও সর্বনাশ হয়েছে, তুই আবারও সরলা কাকিমার ডালিম গাছের তলায় গিয়েছিলি? নিশ্চয়ই ওখানে কোনো অকাম কুকাম করেছে, তাই না রে? না জানি কখন সরলা কাকিমা বিচার নিয়ে আসে। এর আগে তো উনি কতবার বিচার নিয়ে এসেছিল। অনিতার কথা শেষ হতে না হতেই সেখানে সরলা আসে। সরলাকে দেখে তো মিতু সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আচ্ছা অনিতা বৌমা, বলি কি, তোমার মেয়ের স্বভাব চরিত্র কি ভালো হবে না? তুমি জানো আজকে তোমার মেয়ে আমার কি সর্বনাশ করেছে? তোমার মেয়ে 2-3টা ছেলে মেয়েকে সাথে নিয়ে আমার ডালিম গাছের তলায় ঘুরোঘুরি করছিল। আমি শুধু ওদেরকে ওখান থেকে চলে যেতে বলেছিলাম, আর আমার কথা শুনে তোমার মেয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে আমি বাড়িতে চলে যাই, কিন্তু একটু পর গিয়ে দেখি গাছে একটা ডালিমও নেই। নিশ্চয়ই সব ডালিম তোমার মেয়ে চুরি করে নিয়েছে। এসব আপনি কি বলছেন কাকিমা? মিতু আপনার গাছের ডালিম চুরি করেছে? তবে তো মেয়েটা খুব খারাপ কাজ করেছে।
শুধু খারাপ না, ও অনেক বড় খারাপ কাজ করেছে। আর তোমাকেও বলি, তুমি কি তোমার মেয়ের লাগামটা একটু টানতে পারো না? তোমার মেয়ে তো একেবারে কচি খুকি নয়। এভাবে মেয়েকে লাই দিলে তো ও দিনে দিনে বদের হাড্ডি হয়ে যাবে। তবে বৌমা, আমি আজকে তোমাকে একটা কথা বলে যাচ্ছি, এরপরে যদি তোমার মেয়ে কোনো দুষ্টুমি করে আমি কিন্তু মোড়লকে বিচার দেব, এই বলে দিলাম। এই কথা বলে সরলা সেখান থেকে চলে যায়। এইভাবেই লোকের মুখে মিতুর বিচার শুনে অনিতার দিন কাটতো। কি রে বল্টু, কোথায় যাচ্ছিস? স্কুলে যাচ্ছিস নাকি? তা তুই কয় ক্লাসে পড়িস? হ্যাঁ, আর হ্যাঁ, মাস্টার তোকে পড়ায় নাকি তুই মাস্টারকে পড়াস বল তো? দেখো মিতু দিদি, তুমি কিন্তু ভুলেও আমার পেছনে লাগবে না। আমার নাম বল্টু নয়, আমার নাম বাদল। আর আমি কয় ক্লাসে পড়ি তুমি জানো না? আমি 2 বছর ধরে এক ক্লাসেই পড়ি। আর মাস্টার মশাই বলেছে আমাকে নাকি এক ক্লাসে আবারও 2 বছর করে পড়তে হবে। আরে এজন্যই তো রে গাধা, তোকে বাবা বাবা বাদল নয় বাবা বল্টু বলে ডাকি। আরে বল্টু, তুই যে লেখাপড়ায় কচু পারিস, তাই তো মাস্টার মশাই তোকে আরো 2 বছর এক ক্লাসেই থাকতে বলেছে। শুধু নাকের উপরে চশমা পরলে হয় না রে বল্টু, লেখাপড়াও ঠিকভাবে করতে হয়। যা তাড়াতাড়ি বাড়িতে যা। এই কথা বলে মিতু সেখান থেকে চলে যায় আর বাদলও কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে যায়। আর বিকেল হতেই বাদলের মা অভয়া মিতুদের বাড়িতে আসে। কই সেই হাড়পাকনা বজ্জাত মেয়েটা কই? কোথায় আছিস শয়তান মেয়ে? বাইরে আয় বলছি। আর অনিতা দিদি কোথায় তুমি? তোমার মেয়েকে নিয়ে আসো তো। অভয়ার এমন চিৎকার চেঁচামেচি শুনে অনিতা আর মিতু বাইরে আসে। কি গো অভয়া দিদি, কি হয়েছে গো? এত চিৎকার চেঁচামেচি করছো কেন? আর তুমি এভাবে আমার মেয়েকে গালি দিচ্ছ কেন? হ্যাঁ, কি হয়নি সেটা বলো। আর তোমার মেয়েকে কি বলেছি না বলেছি সেটা তোমার গায়ে খুব বেঁধেছে দেখছি। আর তোমার মেয়ে যে আমার বাচ্চা ছেলেটাকে রাস্তায় জ্বালাতন করেছে, তাতে বুঝি আমার ছেলেটা কষ্ট পায়নি? বলছি তোমার মেয়ে এত দুষ্টু আর বদের হাড্ডি কেন গো? আমার ঘরে এমন দুষ্টু মেয়ে থাকলে তো আমি তাকে তালা বন্দি করে রাখতাম। দিদি, আমি তোমাকে হুঁশিয়ার করে বলছি, তোমার মেয়ে যেন আমার ভালো ছেলেটার পিছনে না লাগে, তবে কিন্তু ঝামেলা আছে। এরকম বিচার দিয়ে অভয়া সেখান থেকে চলে যায়। ছি ছি ছি, এমন মেয়ে আমি গর্ভে ধরেছিলাম, যার কারণে কিনা রোজ রোজ আমার বাড়িতে বিচার আছে। এমন মেয়েকে নিয়ে থাকার চেয়ে আমার মরে যাওয়াই ভালো। এই কথা বলে অনিতা ঘরে চলে যায়। আর এসব ঘটনা দেখে মিতু মনে মনে ভাবতে থাকে, তুমি বাড়িতে এসে এতগুলো কথা শুনিয়ে গেলে ঠাকুমা, আর তোমার জন্য মা এত কষ্ট পেল, তবে তো তোমাকে একটা শিক্ষা দিতেই হয়। কিন্তু কি শিক্ষা দেওয়া যায় সেটা ভাবতে হবে। এরপর মিতু ভাবতে থাকে কিভাবে অভয়াকে শিক্ষা দেবে। এরপর রাত হতেই মিতু একটা কাঁচি নিয়ে অভয়ার বাড়িতে যায়। আর সেখানে গিয়ে জানালা দিয়ে দেখে অভয়া ঘুমাচ্ছে। আর সেই সুযোগে মিতু অভয়ের লম্বা চুলের বেনিটা কেটে দেয়। আর বেনিটা অভয়ার বিছানায় রেখে বাড়ি ফিরে যায়। আর পরের দিন সকাল হতেই অভয়া তার বেনিটা নিয়ে কাঁদতে কাঁদতে মিতুদের বাড়িতে যায়। অনিতা দিদি, এসব কি বলো তো? হ্যাঁ, তোমার দুষ্টু বদের হারি মেয়েটা দেখো আমার কি সর্বনাশ করেছে। আমি জানি এটা তোমার মেয়েই করেছে, কারণ আমি কাল বাড়ি বয়ে এসে অনেক কথা শুনিয়ে গিয়েছিলাম না। এখন আমি আমার লম্বা চুল ছাড়া এমন খাটো চুল নিয়ে কিভাবে সমাজে চলাফেরা করব? শুধুমাত্র তোমার এই দুষ্ট মেয়ের জন্য আমার এই অবস্থা। এমন মেয়ে আমার ঘরে থাকলে তো আমি তাকে আগুনে পুড়িয়ে মারতাম। এসব বলে অভয়া কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়।
ছি, এমন মেয়েকে জন্ম দিয়েছিলাম যার জন্য বিচার শুনতে শুনতে আমার যে নাজেহাল দশা হয়েছে। হে ভগবান, তুমি আমাকে তুলে নাও ভগবান, আমি যে এসব জ্বালা আর সহ্য করতে পারছি না। না মা না, তুমি এসব কথা বলো না, তোমার কিছু হলে আমি বাঁচতে পারবো না। তোমাকে আমার নামে আর বিচার শুনতে হবে না মা, কারণ আজ আমি প্রতিজ্ঞা করেছি আমি আর কখনো দুষ্টুমি করব না, একদম ভদ্র মেয়ের মতো চলবো। এরপর থেকে মিতু তার প্রতিজ্ঞা অনুযায়ী ভালোভাবে চলতে শুরু করে আর কখনোই সে দুষ্টুমি করতো না। সোনালি, আমি মাঠে গেলাম। আর একটু পরে গেলে হতো না? ভাত রান্না তো প্রায় শেষ। না গো, মাঠে যে অনেক কাজ পড়ে আছে। আচ্ছা, সকাল সকাল বাড়িতে ফিরে এসো কিন্তু। ঠিক আছে। আজ বড্ড দেরি হয়ে গেল। রাতে বৃষ্টির কারণে ঘুমটা যা হয়েছিল না। কিরে, তুই এখন মাঠে যাচ্ছিস? আর ওদিকে তোর বড় ভাই সব জমি দখল করে নিয়েছে। কি বলছো এসব? দাদা আমার জমি কেন দখল করবে? তা আমি কি জানি, আমি যা দেখলাম তাই বললাম যে তোমার জমিতে ও ঘের দিচ্ছে। এ কি দাদা, তুই আমার জমিতে বেড়া দিচ্ছিস কেন? এখন থেকে এই জমি আমার। বাবা আমাকে ছোটবেলা থেকেই এই জমি দিয়েছে, আর এখন তুই কেড়ে নিচ্ছিস? সে আমি জানি না। এই দেখ জমির কাগজ, বাবা আমার নামে জমি লিখে দিয়ে গেছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমি তোমাদের ভালো মতো বলছি, তোমরা এখান থেকে চলে যাও, নয়তো নয়তো ভালো হবে না কিন্তু। তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আচ্ছা, তুই কি করবি আমার? হ্যাঁ, কি করবি শুনি? এই, কে কোথায় আছিস রে? এই, ওকে শক্ত করে ধরতো, শক্ত করে ধরবি। এই এই এই, তোরা আমাকে ধরছিস কেন? ছাড়, ছাড় বলছি। তুই বেঁচে থাকতে যদি এই জমি আমার না হয়, তাহলে তোকে বাঁচিয়ে রেখে লাভ কি বল? এই, তোদের মধ্যে কে আছে? ওকে এক্ষুনি গঙ্গাতে ফেলে দিয়ে যেন কেউ টের না পায়। দেখো দেখো, এই পোড়ামুখো পাখিটা আমার ঘরের চালে বসে কিভাবে ডাকছে। এদিকে তো আমার মানুষটাও ঘরে এলো না। উনি তো এত রাগ করে না, তাহলে ওনার কোনো বিপদ হলো না তো? না না না, আমাকে এভাবে বসে থাকলে চলবে না। যাই, আমি গিয়ে দেখে আসি। এ কি, আমাদের জমিতে বেড়া দেওয়া কেন? তাহলে কি হারান দাদা আমাদের জমি দখল করে নিয়েছে? রক্ত, এত রক্ত, এত রক্ত এখানে কি করে আসলো? ওনার ওনার কোদাল এখানে এভাবে পড়ে আছে যে। না, তাহলে কি? না না, এ হতে পারে না। ওরা কি আমার স্বামীকে মেরে এই নদীতে ফেলে দিয়েছে? হায় বিধাতা, আমার এ কি সর্বনাশ হয়ে গেল। বউ, ও বউ, কে কে? আমি গো, আমি। চিনতে পারছো না নাকি? ওগো, ওগো তুমি? হ্যাঁ গো, হ্যাঁ আমি ঠিক আছি। চলো,
বাড়িতে যাই। কিন্তু মাঠেও তো রক্ত পড়ে থাকতে দেখলাম যে, ওটা কার? এই হলো ঘটনা। কিন্তু কিন্তু তুমি সুস্থ হলে কিভাবে? পরে সব বলবো। একি গদাই গদাই বেঁচে গেল কিভাবে? আমরা তো ওকে নদীর জলে ফেলে দিয়ে আসলাম। তাহলে ও কিভাবে উঠে আসলো? ওস্তাদ ওস্তাদ ভূত, পালান পালান। পালিয়ে গেলে তোরা পালিয়ে যা, কিন্তু কিন্তু বিষয়টা আমার কাছে কেমন যেন রহস্যময় মনে হচ্ছে। কি বলছো কি গো? তাহলে ওই বিটকেল ছোকরাটা বেঁচে উঠলো কিভাবে? আমিও তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা বউ, শোনো, তুমি তুমি বরং একটা কাজ করো, হ্যাঁ হ্যাঁ, বলো বলো। জানবার চেষ্টা করো যে আসলেই কি ও বেঁচে আছে, নাকি নাকি আমারই ভুল হচ্ছে কোথাও। আচ্ছা গো, আমি গিয়ে দেখে আসছি। ওগো, হারানের বউ আসছে। হ্যাঁ হ্যাঁ, আমি সব জানতাম। তাহলে এবার শুরু করো। শোনো, আমার আরো আরো শোনা চাই। আর এবার তোমাকে আমার 7 নূরের হার ঠিক এনে দিতে হবে কিন্তু। আহ বউ, রোজ রোজ তোমাকে ওই কলা গাছ থেকে এত এত সোনা এনে দিচ্ছি, এত এত সোনা এনে দিচ্ছি, তাও তোমার হচ্ছে না। না, হচ্ছে না। তুমি বরং একটা কাজ করো, ওই গঙ্গা পাড়ের কলা গাছটা তুলে এনে আমাদের বাড়িতে লাগিয়ে দাও। তাহলে তো আর কষ্ট করে তোমার যাওয়া লাগবে না। তুমি ব্যাপারটা মন্দ বলনি। তাহলে ওই গঙ্গা পাড়ের কলা গাছ ওদের এত এত সোনা গহনা দিচ্ছে? না না, এই বিষয়টা এক্ষুনি আমার স্বামীকে জানাতে হবে। কি বলছো তুমি? হ্যাঁ গো হ্যাঁ, তাড়াতাড়ি চলো। ওরা যাওয়ার আগে আমাদের গিয়ে ওই কলা গাছটা তুলে আনতে হবে। তুমি তুমি ঠিক বলেছো। চলো চলো। আমার ফাঁদে পা দিয়েছে ওই শয়তান দুটো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, এখন তাড়াতাড়ি ওই কলা গাছের কাছে যাই। কোন কলা গাছটা হবে সেটাই তো বুঝতে পারছি না। এখানে তো শুধু একটা কলা গাছই আছে, আর ওই যে দেখো গদায়ের রক্ত মাখা গামছাখানা এই কলা গাছেই ঝুলছে। তাহলে তো এই কলা গাছটাই হবে। এই কলা গাছ আমাদের অনেক অনেক সোনা দানা গহনা হীরা জহরত দিয়ে একেবারে ভরিয়ে দে। আর আমার জন্য গহনা দে। কিরে, এত দেরি করছিস কেন? দে বলছি, নয়তো এই যে দেখছিস আমার হাতে দা, এই দা দিয়ে তোর কেল্লা একেবারে ফতে করে দেব। পাপী দুষ্ট লোক, তোদের তোদের অনেক লোভ, তোদের বিনাশ আজ নিশ্চিত। না না, আমাদের ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের। না, এই দুনিয়াতে যে যেমন কর্ম করবে সে তার ঠিক তেমনই ফল পাবে। গদাই, তুমি অনেক ভালো মানুষ, তোমার অনেক মঙ্গল হোক। আর কোনো সাহায্য লাগলে তুমি আমাকে বলো, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। আপনাকেও অনেক ধন্যবাদ। আপনি আমার স্বামীকে ফিরিয়ে দিয়েছেন। ওগো, চলো এবার বাড়িতে ফিরে চলো।